শেষ পর্যন্ত চিত্রার নামটা খাতায় লিখে কথাকে জানিয়ে দিল সত্যিটা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মনে মনে একটা কথাই ভাবতে থাকে কথা, যেভাবেই হোক তিলক যেন আজকে আদালতে সমস্ত সত্যিটা বলে দেয়। আর তখনই অগ্নি বলে, কিরে কি এত ভাবছিস বলতো? কথা তখন বলে, ভাবনা তো একটাই পাচক মশাই, তিলক যেন সত্যিটা স্বীকার করে। ও যদি সত্যিটা স্বীকার না করে তাহলে অনেক দেরি হয়ে যাবে, আমরা আসল অপরাধীর নামটাও জানতে পারবো না, সেজন্যই বলছিলাম আর কি। তখনই অগ্নি বলে, এত ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। আর তার থেকেও বড় কথা, আমি তো আছি তোর সাথে, তুই এত ভাবছিস কেন? প্র্যাটি এত চেষ্টা করে যাচ্ছে, উত্তর তো ঠিক একটা পাওয়া যাবেই। এর মধ্যেই তিলক মনে মনে ভাবে, আমি যদি ধরা পড়ে যাই তাহলে আসল অপরাধীর নামটাও আমি বলে দেব। এইরকম ভাবে চুপ করে থাকার তো কোনো মানেই হয় না। তার মধ্যেই প্রান্তিক যেই গুন্ডাটাকে পাঠিয়েছিল সেই গুন্ডাটা প্রান্তিককে ফোন করে বলে দেয় যে আমি দেখতে পেয়ে গেছি ওই তিলককে, এবারে অ্যাকশন নেব। প্রান্তিক তখন বলে, সাবধানে, কেউ যেন জানতে না পারে বা বুঝতে না পারে, না হলে কিন্তু অনেক বড় সর্বনাশ হবে। আর ঠিক তখনই সেই গুন্ডাটা বলে, আমি সব কিছু দেখে তবেই করছি, চিন্তা করার কোনো দরকার নেই। এর মধ্যেই প্রান্তিক বলে, কাজ তো হয়ে যাবে, দেখা যাক কখন ফোনটা আসে। তিলক তো সাইডে দাঁড়িয়েছিল। এরপর তিলককে একটা ইঞ্জেকশন দিয়ে সেখান থেকে গুন্ডাটা বেরিয়ে চলে যায়। কথা তখন গুন্ডাটাকে দেখে ফেলেছিল, কিন্তু তাড়াহুড়োর সময় গুন্ডাটাকে আর ধরতে পারেনি। এর মধ্যেই প্রত্যয় তখন বলে, এ কি, তিলকের আবার কি হলো? তিলক তো ছটপট করতে থাকে। এর মধ্যেই প্রত্যয় তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সকে ফোন করে আর বলে তাড়াতাড়ি আসতে। কথা তখন বলে, পাচক মশাই, তিলক তো ঠিকই ছিল, এরকম কি করে হলো কিছুই তো বুঝতে পারছি না, এমন হওয়ার তো কথা নয়। তখনই অগ্নি বলে, আমিও তো বুঝতে পারছি না, কোথা থেকে যে কি হয়ে গেল, সবটাই এখন হিসাবের বাইরে হয়ে গেছে। না না, কিছু তো একটা করতেই হবে, এই রকম ভাবে চুপ থাকলে হবে না। অন্যদিকে প্রান্তিককে ফোন করে গুন্ডাটা জানিয়ে দেয় কাজ হয়ে গেছে। প্রান্তিক তখন বলে, ধন্যবাদ, এই কাজটা হওয়াটা খুবই জরুরি ছিল, ফাইনালি যে হয়েছে তার জন্য অনেক ভালো লাগছে। অন্যদিকে ম্যান্ডি তখন বলে, এই রকম ভাবে যদি কথাকে শেষ করে দেওয়া যেত তাহলে অনেক ভালো হতো। ওই মেয়েটাকে কোনোভাবেই শেষ করা যাচ্ছে না, আর আমিও অগ্নিকে পাচ্ছি না, আমার খুব রাগ হচ্ছে। তখনই মান্ডবীকে চুপ করতে বলে চিত্রা, আর বলে, শোনো মান্ডবী, তুমি দয়া করে এখন চুপ থাকো, এখন অন্য বিষয়ে আমরা কাজ করছি, তাই এই বিষয়টা টেনে নিয়ে এসো না। প্রান্তিক তখন বলে, কি ব্যাপার বলুন তো চিত্রা দেবী, বাঁশিটাকে নিয়ে তিলক এত উঠে পড়ে লেগেছিল কেন? তাহলে কি বাঁশিতে অন্য কোনো গল্প আছে? এরপরে চিত্রা বুঝতে পারে ঠিক ধরে ফেলেছে প্রান্তিক। তখন প্রান্তিক বলে, কি ব্যাপার আছে আমাকে কিন্তু খুলে বলতেই হবে, আমি আপনাকে এত বড় সাহায্য করলাম, এখন যদি আপনি আমাকে সমস্তটা না বলেন তাহলে বুঝতে পারছেন তো আমি ঠিক কি করতে পারি। চিত্রা তখন মনে মনে ভাবে, সব কিছুর হিসাব ওকে এখন দিতেই হবে। অন্যদিকে কথা বলে, কি করব পাচক মশাই, তিলকের এই অবস্থার জন্য কে বা কারা দায়ী সেটাই তো বুঝতে পারলাম না, কিন্তু আমি দেখছিলাম এখান থেকে একটা মানুষ যাচ্ছিল, সে কালো কোট পরা ছিল, কিন্তু তাকে দেখে কোনোভাবেই মনে হলো না সে উকিল, সে নর্মাল জামার উপরেই কালো কোট পরা ছিল, আমার মনে হয় ওই এই কাজটা করেছে। প্রত্যয় তখন বলে, কথা আমিও তো বুঝতে পারছি একটা বড় সড়ো গন্ডগোল হয়ে গেল, এত প্রোটেকশন দেওয়ার পরেও যে কি করে এরকমটা হতে পারে সেটাই বুঝতে পারছি না। কথা বলে, পাচক মশাই আপনি একবার ভাবুন, এই তিলক যার হয়ে কাজটা করছিল সেও ওকে মেরে দিতে দুবারও ভাবলো না, মানুষ এতটা খারাপ হয় কি করে পাচক মশাই? তখনই অগ্নি বলে, সেটাও তো আমারও কথা, কিন্তু এখন কি করা যাবে, এখন একটু ধৈর্য ধরতে হবে, এছাড়া সত্যি কথা বলতে আর তো কোনো উপায় নেই। অন্যদিকে কথা ভাবে, যেভাবেই হোক আমি তিলকের কাছ থেকে সমস্ত সত্যিটা জানবো, সমস্ত সত্যিটা আমাকে জানতে হবে, যেভাবেই হোক না কেন আমাকে বার করতে হবে। এর মধ্যেই চিত্রা ভাবে, আদেও কি ওই তিলক প্যারালাইজ হয়েছে নাকি হয়নি সেটা আমাকে হসপিটালে গিয়ে জানতে হবে। কথা আর অগ্নি দুজন মিলে কথা বলতে থাকে। তখনই প্রত্যয় বলে, চল বিগ্রহ আমরা বাড়ির দিকে যাই, এখন তো আর কোনো ব্যাপার না, ও ট্রিটমেন্ট চলবে। ডাক্তারবাবু চলে এসে বলে, ওকে এমন একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে যেটায় ফুল বডি পুরো প্যারালাইজ হয়ে যায়, আর সেটাই হয়েছে, ওর কোনো সারা শব্দ নেই, আর কবে সুস্থ হবে আদৌ হবে কিনা সেই সমস্ত ব্যাপারেও আমরা কোনো রকমের কোনো ইনফরমেশন এখন অন্তত দিতে পারবো না। কথা বলে, এটা কি করে সম্ভব, এবারে কি হবে, সব কিছু শেষ হয়ে যাচ্ছে, হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, তবুও যে আমরা কিচ্ছু করে উঠতে পারছি না। অগ্নি তখন বলে, তুই যদি এতটা অস্থির হয়ে পড়িস তাহলে তো আরোই কিছু হবে না।
এরপর চল বাড়িতে চল, কিন্তু কথা বাড়িতে যেতে চায় না আর বলে, পাচক মশাই আপনি বরং বাড়িতে যান, আমি এখানেই থাকি, কারণ আমাকে এখানে থাকতে হবে। আমি তো কোনো কিছু করতে পারবো না সেভাবে, আমার খুব টেনশন হবে। যদি তিলকের জ্ঞান ফিরে আসে তাহলে আমি ওর কাছ থেকে আসল অপরাধী নামটা জানতে পারবো, সেই জন্যই আমি কথাটা বললাম। অগ্নি তখন বলে, এই যে সব কিছুতে তোর বাড়াবাড়ির একটা সীমা থাকে, তুই সেই সমস্ত সীমা পেরিয়ে যাস, এর জন্যই আমার রাগটা হয়। কি দরকার আছে বলতো এখন, চল বলছি, কিন্তু কথা যেতে চায় না। তখনই ছোটকা বলে, কথা, তোমাকে যত দেখি ততই অবাক হয়ে যাই, ভাবি যে তুমি মেয়েটা কত ভালো। আর অগ্নি, ও যখন থাকতে চাইছে ওকে জোর করিস না, তোর যেতে হয় তুই চল। অগ্নি তখন বলে, ছোটকা তুই বুঝতে পারছিস না, এমনিতেই এটা হসপিটাল, তারপরে এটা ক্রিমিনালদের হসপিটাল, এখানে কত ক্রিমিনাল আসে, তারপরে এই অ্যাক্সিডেন্ট কেস হেন তেন কোনো অনেক কেস আছে, এগুলো দেখতে পারবে না ও। কথা তুই চল, কিন্তু কথা যেতে চায় না। এরপর সবাই চলে গেলে অগ্নিও থেকে যায় আর বলে, কি যে করবি তুই, আমি বলছিলাম কি আমরা রোজ একবার করে এসে দেখে যাব, এখন তো চল। কথা যাবে না বলেই ঠিক করে। আর এরপরেই বলে, আমাকে এখন তিলকের কাছে যেতে হবে, ওর কাছ থেকে সমস্ত সত্যিটা আমি জানবো। তিলক তিলক বলে ডাকতে থাকে, কিন্তু তিলকের তো ট্রিটমেন্ট চলছে। আর অন্যদিকে চিত্রা চলে এসেছে। চিত্রা মনে মনে ভাবে, হসপিটালে যদি কেউ আমাকে দেখে নেয় তাহলে সন্দেহ করতে পারে, আমি এক কাজ করি, ছদ্মবেশের পোশাকে আমি এখানে আসব, যাতে আমাকে কেউ চিনতে না পারে। তার মধ্যেই তিলক তখন ভাবে, যেভাবেই হোক আমাকে আসল কথাটা বলতে হবে, কিন্তু সে তো আর লিখতেও পারছে না, বলতেও পারছে না। কথা একটা খাতা নিয়ে এসেছে আর বলেন, তিলকবাবু এখানে লিখে দিন, এখানে নামটা লিখুন, আসল অপরাধীর নামটা আপনাকে লিখতেই হবে, কিন্তু লিখতে পারছে না। আর তার মধ্যেই চলে এসেছে চিত্রা। চিত্রা এসে দেখে অগ্নি আর কথা সমানে তিলকের কাছে জিজ্ঞেস করে যাচ্ছে আসল অপরাধীর কি নাম। এরপর চিত্রা তো ভয় পেয়ে যায় আর ভাবে, সর্বনাশ, এখন যদি সবটা জানাজানি হয়ে যায় তাহলে সবার আগে আমি ফেঁসে যাব, এটা তো কিছুতেই হতে দেওয়া যাবে না, সেজন্য আমাকে কিছু একটা চালাতে হবে। এরপরই চিত্রা এসেছে নার্সের ছদ্মবেশে আর বলে, আপনারা প্লিজ বাইরে যান, পেশেন্টের চিকিৎসা হচ্ছে, আপনি কেন এইভাবে এসেছেন, যান বলছি। তখনই কথা বলে, দাঁড়ান না, আমি একটু ওর কাছ থেকে একটা নাম জানতে চাই। চিত্রা বলে, দাঁড়ানো যাবে না, যান বলছি। এরপরে চিত্রার হাত থেকে কিছু জিনিস পড়ে যায়, চিত্রা সেগুলো তুলতে ব্যস্ত হয়ে পড়ে। চিত্রার হাতে যে আংটিটা ছিল সেটা দেখে নিয়েছিল কথা আর বলে, এরকম হুবহু আংটি তো পরে আমাদের মেজমা, ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো, বারবার মেজমার নামটাই কেন সামনে আসছে, না না এটা তো ভাবা খুবই পাপ, এটা একদমই ঠিক হচ্ছে না, আমি আর মেজমার নাম ভাববো না, কিন্তু বারবার মেজমার নামটাই যেন সামনে চলে আসছে। এর মধ্যে অগ্নি কিছু লেখার জন্য একটা পেন চায়, কিন্তু পেনের ভিতরে কালি শেষ হয়ে গেছে। আর তখনই কথার মাথায় একটা বুদ্ধি আসে যে বাঁশিটার ভেতরেই তাহলে কিছু লুকানো রয়েছে। আর এটা ভাবতেই কথা তাড়াতাড়ি করে বাঁশির দিকে ছুটে যাচ্ছে, যাতে ওই পাথরগুলোকে বার করতে পারে।